অপারেশন সিন্দুরের পর এই প্রথম বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে সীমান্ত লাগোয়া যে জেলা আলিপুরদুয়ার সেখানে আজ প্রধানমন্ত্রী একটি রাজনৈতিক সভা করেন এবং সেই সভা থেকে একাধিক ইস্যুতে রাজ্যের তৃণমূল সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে এক হাত নেন। বিভিন্ন ইস্যুতে তিনি তৃণমূল সরকারের দোষ বার করে একেবারে বিধিয়ে বিধিয়ে কথা শুনিয়ে গেলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু ছেড়ে দেবার পাত্রী একেবারেই নন। তিনি যখন বিরোধী নেত্রী ছিলেন আমরা তখনও দেখেছিলাম তিনি কাউকেই ছেড়ে দেননি এবং এখন বাংলার মসনদে বসে রয়েছেন, কি করেই বা ছেড়ে দেবেন। তিনিও কিন্তু প্রতিটা মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ইস্যুগুলি তুলে আজ বিধেছেন তৃণমূল সরকারকে, প্রতিটা ইস্যু একেবারে ধরে ধরে তার উত্তর কিন্তু তিনি দিয়ে দিলেন এবং কড়া ভাষায় প্রধানমন্ত্রীর অর্থাৎ বিজেপি সরকারকে আক্রমণ করতেও কিন্তু ছাড়েননি তৃণমূল সুপ্রিমো এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আমার কথার কুস্তিতে যে আলোচনার বিষয় তা হলো মোদী মমতা দ্বৈরথ। কথার কুস্তি আজকে শুরু করছি। আপনাদের সঙ্গে আমি নিবেদিতা এবং আমার সঙ্গে যে আলোচনায় রয়েছেন তিনি হচ্ছেন তৃণমূল নেতা রাজু ঘোষ। দাদা, কথার কুস্তিতে আপনাকে স্বাগত। হ্যাঁ, নমস্কার সমস্ত দর্শক বন্ধুদের আমি নমস্কার জানাই এবং শ্রদ্ধা ভালোবাসা জানাই। এবং যেটা প্রথমেই আপনার কাছে প্রশ্ন থাকবে আমার, যে এই যে আমার আজকে শো মোদী মমতা দ্বৈরথ একাধিক ইস্যুতে বিধেছেন যে, এবং এই যে আমি প্রথমেই যে শুরু করলাম যে অপারেশন সিন্দুরের পর এই প্রথম বাংলায় এলেন এবং আমরা দেখেছি অপারেশন সিন্দুরের পর একাধিক জায়গায় প্রধানমন্ত্রী গিয়েছেন, গুজরাটি বলুন বা বিভিন্ন জায়গায় গিয়েছেন এবং অপারেশন সিন্দুরের যে সাকসেস, হ্যাঁ, এবং বিজেপি সরকার কিভাবে সেটার মোকাবেলা করেছে, হ্যাঁ, সেটার কিন্তু বিভিন্নভাবে তিনি বলেছেন তার বিষয়ে, যে তার সাকসেস নিয়ে। এখানেও সেই একই কথা শোনা গেল। সেই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন যে এটা নাকি আত্মপ্রচার, কি বলবেন আপনি? দেখুন, প্রথম হচ্ছে যে নরেন্দ্র মোদী সাহেব আমাদের ভারতের প্রধানমন্ত্রী, কিন্তু বর্তমান এই সিচুয়েশনে নরেন্দ্র মোদী সাহেবকে বাংলায় আলিপুরদুয়ারে কেন আসতে হলো, এটা সব থেকে বড় প্রশ্ন। আসতে হওয়ার তার প্রধান এবং মূল কারণ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যেভাবে ইংরেজিতে ঝরঝর করে বক্তব্য রাখছে, সারা ভারত তথা সারা বিশ্বের মিডিয়া সেটাকে কভার করছে। ভারতের প্রধান এবং মেন প্রতিনিধিত্ব করছে মনে হচ্ছে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যখন প্রশংসায় সারা বিশ্ব পঞ্চমুখ, তখন নরেন্দ্র মোদী সাহেব তাদের প্রতিনিধি সেই জায়গায় ঝাড় খেয়ে যাচ্ছে যে তারা সেইভাবে মুখ তুলে উঠতে পারছে না, তারা প্রচারের আলোয় আসতে পারছে না। তাহলে বাংলার ছেলে যখন বিশ্ব দরবারে বক্তব্য রাখছে, তাহলে বাংলাকে কলুষিত করা, বাংলাকে ছোট করা, বাংলার কুৎসা করার জন্য নরেন্দ্র মোদী সাহেবকে ডিরেক্টলি এসে মাঠে নেমে বদনাম করতে হবে। কারণ কিছুটা ড্যামেজ কন্ট্রোল করতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে ব্যাট করছে, মোদী সাহেব যদি না এসে বাংলাকে ছোট করে তাহলে সমান সমান হবে না। এরা কোনোভাবে চায় যে বাংলাকে ছোট করতে, বাংলার বদনাম করতে, তৃণমূল কংগ্রেসকে অপমান করতে, মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয়ে, বলা যায় যে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি, সমগ্র ভারতীয় জনতা পার্টি ভয়ে থরথর করে কাঁপছে। তাই মোদী সাহেবকে বাংলায় এসে একের পর এক কুৎসা করতে দেখা গেল। মোদী সাহেব বারবার সিঁদুরের সীমান্ত লাগোয়াই কেন, একদম সীমান্ত লাগোয়া, যে সেখানে আজকে তিনি রাজনৈতিক সভাটি করলেন। দেখুন, সীমান্ত লাগোয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। তার গত যদি দেখেন যে গত আপনার 26শে মার্চ তার একটা ইন্টারন্যাশনাল একটা আইন পাশ করেছে, যেটা হচ্ছে আপনার ওই ফরেনার রিফিউজি অ্যাক্ট পাশ করেছে। তারপরে আবার গত 19 তারিখে, গত মে মাসের 19 তারিখে একটা আইন পাশ করেছে। সবটাই কিন্তু বাংলাদেশি রোহিঙ্গা সংক্রান্ত বিষয়ের উপরে, যার ফলে এই মুহূর্তে একটা বর্ডারকে কেন্দ্র করে, মানে বর্ডার, এর মধ্যে পাকিস্তানের হামলা হয়েছে, সেটাও একটা বর্ডার। এই যে পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার, এই একটা ইন্টারন্যাশনাল কনসেপ্টের মধ্যে থেকে মোদী সাহেব বেঁচে থেকে বর্ডার এলাকাগুলোকে বেছে বেছে নিয়ে সিঁদুরের তকমা দেখাচ্ছে, এমন একটা ভাব প্রচার করছে নরেন্দ্র মোদী সাহেব, আমাদের ভারতের প্রধানমন্ত্রী। মনে হচ্ছে তিনি 56 ইঞ্চি ছাতি নিয়ে পাকিস্তানকে তিনি একাই উড়িয়ে দিয়েছেন। আমাদের কি কোনো কৃতিত্ব নেই? সেনাদের কোনো কৃতিত্ব নেই? সমগ্র রাজনৈতিক দল, ভারতবর্ষের যতগুলো বিরোধী দল আছে, সকলেই তো নিঃস্বার্থভাবে
কেন্দ্র সরকারের এই ইস্যুতে পাশে ছিল, রয়েছেন। হ্যাঁ, তাহলে পাশে ছিল, এখনো পাশে রয়েছে। কই কোনো বিরোধী দল তো এটা নিয়ে বলছে না যে আমরাও সমর্থন করছি। নরেন্দ্র মোদী সাহেব কেন বারবার এটা নিয়ে বলছেন? আচ্ছা, সিঁদুর নামটাই বার কেন দেয়া হলো? আমাদের বক্তব্য সিঁদুর দিয়েছ ঠিক আছে, কিন্তু সিঁদুর নামের সাথে কোথাও লক্ষ্মী ভাণ্ডারের সাথে কম্পিটিশন করানোর একটা ব্যাপার নেই তো, যে বাংলা লক্ষ্মী ভাণ্ডার মা বোনদের যেভাবে অ্যাট্রাকশন করছে সেরকম সিঁদুর দিয়ে একটা সেন্টিমেন্ট করে সেই লক্ষ্মী ভাণ্ডারের সাথে কম্পিটিশন করানো হয় তো। তো যাই হোক, সে নাম একটা ব্যাপার আছে, কিন্তু নামটাকে নিয়ে যেভাবে প্রচার করা হচ্ছে নরেন্দ্র মোদীর তরফ থেকে, বিজেপির তরফ থেকে, আমাদের সমস্ত রকম কেন্দ্র সরকারের তরফ থেকে, তাতে করে মনে হচ্ছে বাংলায় ওরা শুধু লক্ষ্মী ভাণ্ডারকে কম্পিটিশন করার জন্যই হতো সিঁদুরকে সামনে রেখে প্রচার করছে। আজকে রাজ্যের শিক্ষা আমরা দেখছি যে প্রতিনিয়ত রাজ্যে যে 26,000 শিক্ষকরা, মানে যে শিক্ষকরা, চাকরিহারা শিক্ষকরা, তারা রাস্তায় বিকাশ ভবনের সামনে তারা দীর্ঘদিন ধরে রয়েছেন, আন্দোলন করছেন, এবং সেই ইস্যুতে আজকে প্রধানমন্ত্রী বলেছেন রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে নাকি একেবারে শেষ করে দিচ্ছে তৃণমূল সরকার। এই সংক্রান্ত আমি একটি বক্তব্য শোনাবো। আমার अपने शासनकाल में हजारों टीचर्स का फ्यूचर बर्बाद कर दिया, उनके परिवारों को तबाह कर दिया, उनके बच्चों को असहाय छोड़ दिया। टीएमसी के घोटालेबाजों ने सैकड़ों गरीब परिवार के बेटे बेटियों को अंधकार में धकेल दिया है। ये सिर्फ कुछ हजार टीचर्स के भविष्य के साथ खिलवाड़ नहीं है, बल्कि पश्चिम बंगाल के पूरे एजुकेशन सिस्टम को बर्बाद किया जा रहा है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে এই শিক্ষা ব্যবস্থাকে, বাংলার শিক্ষা ব্যবস্থাকে তুলে যে কটাক্ষ করেছেন, তার ঠিক পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন একবার শুনে নেব। एसएससी का टीचर को बात करते हैं, कौन किया है? ये हम लोगों ने किया है ना कोर्ट केस में हुआ है। कोर्ट केस कौन किया है? सीपीएम और बीजेपी किया है। आपका भैपम क्या हुआ? कितना आदमी को डेथ हुआ था मध्य प्रदेश में? আমরা শুনলাম প্রধানমন্ত্রী কি বললেন, এবং বাংলার মুখ্যমন্ত্রী তিনি কিন্তু ব্যাপম কেলেঙ্কারির কথা উল্লেখ করলেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দাবি, আমি আসছি ব্যাপম কেলেঙ্কারিতে, কিন্তু তার আগে যে কথাটা আমরা শুনলাম সেটা হলো, বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি কি যে যারা করেছে, তৃণমূল সরকার এই বিরোধিতা করেনি চাকরির বা এই ধরনের, কিন্তু যারা করেছে বিজেপি এবং সিপিএম কে তিনি দুষলেন, এবং সিপিএম এর আমরা সবাই জানি বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই সংক্রান্ত মামলা করেছিলেন সুপ্রিম কোর্টে। তো কি বলবেন এই বিষয়ে? কারণ আমরা প্রতিনিয়ত দেখছি চাকরিহারা শিক্ষকদের কষ্টটা। প্রধানমন্ত্রী সাহেব বোধহয় ভুলে গেছেন ত্রিপুরা নামক একটা রাজ্য আছে যেটাকে ডবল ইঞ্জিন সরকারের রাজ্য বলা হয়। সেই রাজ্যে সিপিএমের দুর্নীতির কারণে 10,323 জন শিক্ষকের পুরো প্যানেল বাতিল হয়ে যায়। সিপিএমের আমলের দুর্নীতির জন্য ত্রিপুরা রাজ্য ডবল ইঞ্জিন সরকারের রাজ্য, 10,323 জনের একটা ফুল প্যানেল শিক্ষকের বাতিল হয়ে যায়। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারবার প্রচারে গিয়ে হেমন্ত বিশ্ব শর্মা সহ একাধিক নেতারা বলেছিল যদি বিজেপি ত্রিপুরায় ক্ষমতায় আসে তাহলে এই প্যানেলগুলোকে পুনরায় তাদেরকে আবার চাকরি দেবে। তারা বারবার কথা দিয়েছিল, মানুষ, ত্রিপুরার মানুষ ভরসা করে তারা ত্রিপুরায় বিজেপিকে ক্ষমতায় নিয়ে এসেছে। প্রায় দুবার তারা ইলেকশনে দুবার ধরে ক্ষমতায় রয়েছে, 10 বছর ক্ষমতায় রয়েছে। এখন একটা মাস্টারমশাইয়েরও চাকরি দিতে পারেনি বা দেওয়ার কোনো ইচ্ছাও নেই, কোথাও দেখা যায়নি। এখনো পর্যন্ত ত্রিপুরা রাজ্যের সেই আন্দোলন চলছে, অর্থাৎ সেটা সিপিএমের দুর্নীতি বলে এই রাজ্যে প্রচার হচ্ছে না। আর বিজেপি দেব বলে ক্ষমতায় এসেছে, কিন্তু বিজেপিও সেই কথা তুলছে না। তাহলে কি হলো? বিজেপি কোনোদিন, কেন্দ্র সরকার কোনোদিন চাকরি কাউকে দেয়নি, শুধু কথা দিয়েছে। রাজুদা, এই দোষারোপটা কি চলবে? আপনি দোষারোপ করবেন, বিজেপি দোষারোপ করবে, মানে দোষারোপ পাল্টা দোষারোপ, এই কি চলবে? তাহলে মাঝখানে যারা সাধারণ মানুষ তাদের অবস্থাটা কি? এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকারের আপনি একটা দোষ দেখান যে দোষ আছে, কোনো তো দোষ নেই। এখানে হয়েছে যে সুপ্রিম কোর্টে কেউ ফাইল করেছে, সুপ্রিম কোর্টে, হাইকোর্টে ফাইল করেছে যে এখানে দুর্নীতি করে চাকরি হয়েছে, যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি হচ্ছে। সিবিআই তাদের মতো করে একটা রিপোর্ট দিয়েছে, প্রায় 6,000-এর কাছাকাছি একটা রিপোর্ট দিয়েছে যে তাদের এখানে এই সমস্ত গন্ডগোল আছে বলে। সেটা এখন তদন্ত চলছে, এখনো পুরোপুরি বিচার প্রক্রিয়া শেষ হয়নি। একটা রিপোর্ট তারা দিয়েছে, রিপোর্ট দেওয়া মানেই সেটাই সত্য, এটা
কখনোই হয় না। রিপোর্ট দিয়েছে, আদালতে বিচার হবে, কিন্তু বিচার এই প্রক্রিয়া যে ঠিক হবে। মানে এই যে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি সেটা হলো, সেটা তৃণমূল সরকারের আমলেই হয়েছে এবং তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী যারা এখন প্রাক্তন মন্ত্রী তারা কিন্তু এর জন্য জড়িত। এবং এই যে অযোগ্য টেন্টেড যাদেরকে প্রমাণ করা মানে যাদেরকে বাতিল করা হয়েছে বা এই টেন্টেড হিসেবে ধরা হয়েছে, তারা তো সত্যি কথাই যে টাকা দিয়ে চাকরিটা পেয়েছিল, তারা অবৈধভাবে চাকরিটা পেয়েছিল এবং সেটা এই যে বাতিল হলো তার কারণ তো এটা, তাহলে তো তৃণমূল কোনোভাবেই দায় এড়াতে পারে না। এখন বাতিল হলো এই কারণে কি করে বলি বলুন তো, যখন জাস্টিস গাঙ্গুলি যখন বিচারপতি ছিলেন হাইকোর্টের, তিনি চাকরিগুলোর সমস্ত ফুল প্যানেল বাতিল করলেন। পরবর্তীকালে তিনি যখন বিজেপির হয়ে ক্যান্ডিডেট হয়ে যখন প্রচার করছেন, তমলুকে দাঁড়িয়ে বলছেন আমি 26,000 লোকের চাকরি খেয়ে এখানে এসে পৌঁছেছি। তার মানে চাকরি খাওয়াটাই উদ্দেশ্য ছিল, চাকরি না খেলে উনি ওখানে পৌঁছাতে পারতেন, অর্থাৎ বিজেপির টিকিট পেতেন না। এখন বিষয়গুলো ভেবে দেখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি যেটাকে বলছেন, দুর্নীতির কোনো প্রমাণ হয়নি। সিবিআই একটা চার্জশিট দিয়েছে, রিপোর্ট দিয়েছে, কিন্তু সেটা আদালত প্রমাণ করবে, বিচারের মাধ্যমে, প্রক্রিয়ার মাধ্যমে হবে। এখন বাতিল করেছে 6,000-এর কাছাকাছি লোকের জন্য 26,000 লোক, তাহলে বাতিল করাটাও তো ঠিক হয়নি। যে 26,000 লোকের কেন বাতিল হবে, 6,000-এ বাতিল হোক। আর যদি বলা হয় যে ওই চাল কাঁকড় সিপিএমের ভাষায় আলাদা করা যাচ্ছে না, তাহলে বিজেপি তো সিবিআইতে একটা রিপোর্ট দিয়ে দিয়েছে, সেই রিপোর্টের ভিত্তিতে তারা বাতিল করতেই পারতো। আদালত সেই জায়গাটা করেনি। আর জেলের কথা বলছেন আমাদের নেতাদের, এরকম ইলেকশন আসলে যারা বিরোধিতা করে তাদের অনেককেই জেলে যেতে হয়। অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে হেমন্ত বিশ্ব শর্মা কেউ বাকি থাকে না। যারা কেন্দ্র সরকারের বিরোধিতা করবে ইলেকশনের আগে প্রত্যেকেই জেলে যাবে। আবার তারা বিনা প্রমাণ যখন দিতে পারবে না, তারা আবার জামিন পেয়ে যাবে। কেষ্টমণ্ডল থেকে শুরু করে বালুদা থেকে শুরু করে প্রচুর আছে যারা জামিন পেয়ে গেছে, তারা এখন ঘরে রয়েছে। এরকম ধরি নিয়ে গেলেই তো হলো না। এবার দেখুন সিবিআই এবং ইডির তারা বারবার একটা চিঠি দিয়ে রাখছে যে এরা হলো বিরাট বড় প্রভাবশালী, এদেরকে বাজারে ছাড়লে পারে, মার্কেটে ছেড়ে দিলে এরা সমস্ত প্রমাণ লোপাট করে দেবে। এই বলে ইলেকশন পর্যন্ত তাদেরকে জেলে আটকে রাখা, যাতে ইলেকশনের পর্যন্ত তারা মুভমেন্ট না করতে পারে এবং বাজারে একটা প্রচার করতে পারে যে তৃণমূল মানে দুর্নীতিগ্রস্ত, তৃণমূলের লোক বলেই অ্যারেস্ট হয়েছে। কিন্তু আসলে গ্রেপ্তারটা হচ্ছে কেন? রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপি গ্রেপ্তার করছে, লড়াই করে পারছে না, রাজনৈতিকভাবে লড়াই করে পারছে না বিজেপি, সেখানে তৃণমূলের লোককে গ্রেপ্তার করছে, অ্যারেস্ট এই সমস্ত করছে, বদনাম করছে। যখন অভিজিৎ গাঙ্গুলির কথাই তুললেন, তো সেক্ষেত্রে মানে প্রশ্ন যে কি অভিজিৎ গাঙ্গুলি যেটা বলেছেন আপনি বললেন, তাহলে কি মানে বাংলায় যে কোনো ভাবে একটা ইস্যু ক্রিয়েট করে দেওয়া এবং সেই ইস্যু মারফত যাতে একটা মানে ভোটের আগে হোক বা যখনই হোক ব্যাপারটা নিয়ে আলোচিত হতে থাকে বা একটা ইস্যু তৈরি হয়। একদম দেখুন, এর প্রধান কারণ কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের 70টা কাছাকাছি জনমুখী প্রকল্প, এই প্রকল্পগুলো প্রত্যেকটা মানুষের দরজায় পৌঁছে যাচ্ছে, মানুষ সুবিধা পাচ্ছে। গ্রাম থেকে শহর প্রত্যেকটা মানুষ প্রচুর সুবিধা পাচ্ছে। রাস্তাঘাট, লাইট, ফ্যান প্রত্যেকটা আগের তুলনায় রাস্তাঘাট দেখবে সবকিছু প্রত্যেকটা মানুষ উপভোগ করছে যে হ্যাঁ এই সরকারের আমলে আমরা এগুলো পাচ্ছি। তাহলে বিরোধীদের কি করতে হবে? বিরোধীদের করার মতো জায়গা নেই, বলার মতো জায়গা নেই, তাদেরকে কুৎসা করতে হবে, বাংলাকে ছোট করতে হবে, বাঙালিকে ছোট করতে হবে, রাজ্যের বদনাম করতে হবে, তৃণমূল কংগ্রেসকে বদনাম করতে হবে। এছাড়া তো কোনো রাস্তাই নেই। তারা করবেটা কি? আপনি বলুন 2021 সালে তারা 77 এতগুলো তারা সিট পেল, 77-এর কাছাকাছি। এই 77টা এমএলএ কি কাজ করেছে? কটা বাঙালির জন্য, কটা বাংলা মানুষের জন্য কটা কাজ করেছে বলুন তো? একটা নিমের দাঁতন কাঠি কাউকে দেয়। অনেক এমএলএ আপনাদের দলে আবার সেটা আসবে। মোদি সাহেব আজকে বড় বড় ভাষণ দিচ্ছে চা বাগান নিয়ে, চা বাগানের শ্রমিকরা তারা কাজ পাচ্ছে না, অমুক তোমাকে এইসব কথা বলছে, অথচ তাদের দলের প্রাক্তন এমপি জন বার্লা তখন আমরা দেখেছিলাম যে বলেছিল যে চা বাগান খোলা হবে, বিজেপির হস্তক্ষেপে, কিন্তু সেটা দেখা যায়নি। এক গাদা প্রতিশ্রুতি দিয়ে জন বাল্লারকে নিয়ে আসলো, জন বাল্লার অনেক কথা বললো মোদির কথা ভরসা করে, শুভেন্দু বাবুদের কথা ভরসা করে। তারপরে দেখা গেল বিজেপি কেন্দ্র কোনো কাজই করবে না। উনি বুঝতে পারলেন যে আমার এলাকায় চা শ্রমিকরা এদের দ্বারাই কোনোদিন কোনো কিছু পাবে না, এরা শুধু ভাঁওতাবাজ, ধোকাবাজ। বাধ্য হয়ে মানুষের উন্নয়নের কথা ভেবে এই সমস্ত ভেগধারী ভণ্ড যারা, এই ভণ্ডামিদের দল থেকে তারা বেরিয়ে এসে সত্যি উন্নয়ন যে করছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার হাত ধরে এসে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তার মানে কি হলো? উন্নয়ন যদি কেন্দ্র করতো, উন্নয়ন যদি বিজেপি করতো, জন বাল্লারকে তৃণমূলে আসতে হতো না, শুধু চা শ্রমিকদের জন্য। তার মানে এটা প্রমাণিত
তৃণমূল কংগ্রেসই একমাত্র চা বাগানের কথা ভাবে, মানুষের কথা ভাবে, উত্তরবঙ্গের কথা ভাবে, বিজেপি ভাবে না। বিজেপি যদি ভাবতো, এত বিজেপির নেতা আজকে তৃণমূল আসছে কেন? জন বালার এসছে, আরও দেখুন না কত নাম ওখানে রয়েছে, আপনার কয়েকজন এমএলএ রয়েছে, আরও 2জন এমপি রয়েছে, কতজন আসবে, সব নাম এখানে পড়ে রয়েছে। শুধু আমরা যদি আমার শুরু হয় একবার ছোট্ট বিরতির, আমরা ফিরছি এক্ষুনি আলোচনায়, সঙ্গে থাকুন। এই অনুষ্ঠানটি নিবেদন করলেন অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড, mydigitech.in, indiabricks.in, advodunia.com। স্বপ্নের কেরিয়ার করতে চান কিন্তু জানেন না কোথায় যাবেন, কোন কোর্সে অ্যাপ্লাই করবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, কোন কোর্সের জন্য কোন প্রতিষ্ঠান নাম্বার 1? সব মুশকিল আসান এখানে। কোথায় কি কোর্স, হারির খবর দেব আমি সবার আগে আপনার জন্য। তাই ক্যারিয়ার নিয়ে আর চিন্তা নয়, আমার সঙ্গে দেখুন বৈঠক প্রতি রবিবার রাত 9টায়। কাশ্মীরি ওয়াজওয়ান থালি, মাটন রোগান জস। কাশ্মীরের খাবার খেতে ইচ্ছা করছে? যেতে হবে না সুদূর কাশ্মীরে, চলে আসুন কলকাতার ছোট্ট কাশ্মীর। দাওয়াতে কাশ্মীরে। রাজনীতির টেস্ট পেপার, হয় এসপার নয় ওসপার। প্রশ্ন কিন্তু করা, জবাব কি ছড়া? শুধুই তর্ক না যুক্তিতেও শান? দেখুন পডকাস্টে পঞ্চবান। ডিজিটাল অ্যারেস্ট, সাইবার ক্রাইম, সবের মাঝে রং বদলে যাচ্ছে আসল অপরাধেরই। আমি ভয় পাই না, জানাবো আইনের আসল মারপ্যাচ। আমার সাথে দেখুন হ্যান্ডস আপ প্রতি শুক্রবার রাত 9টায়। কাজের চাপে আপনি নিজের যত্ন নিতে ভুলে যান? চিন্তা করবেন না, আমরা আসছি খুব সহজ কিছু হেলথ টিপস নিয়ে। সুস্থ থাকতে গেলে কি করবেন, কি করবেন না, কি খাবেন, কি খাবেন না, আমরা জানাবো আপনাকে সেই সব যা আপনি কখনোই জানতেন না। দেখুন সুস্থ থাকুন প্রতিদিন শুধুমাত্র স্কাই নিউজ বাংলায়। নীতি না দুর্নীতি, জনদরদি না জনবিরোধী, প্রতিশ্রুতির ফুলঝুরি না মিথ্যার ঝুড়ি। দেখুন কথার কুস্তি। ফিরলাম বিরতির পর। আমরা যে আলোচনায় ছিলাম, দাদা আমি সরাসরি চলে যাব ব্যাপম কেলেঙ্কারির বিষয়ে। যে আমরা দেখেছিলাম যে বিজেপি তখন ক্ষমতায়, সেখানে কিন্তু ব্যাপম কেলেঙ্কারি, কি বলবেন? দেখুন, বিজেপি যদি কোনো বিজেপির আপনি যদি যারা আপনার দর্শক বন্ধু রয়েছে, শুধু ব্যাপম কেলেঙ্কারি নয়, যদি আপনাদের যারা দর্শক বন্ধু রয়েছে এই মুহূর্তে তাদের হাতে যদি স্মার্টফোন থাকে বা কম্পিউটার থাকে, আপনি গুগলে টাইপ করবেন সব থেকে বেশি করাপ্টেড কোথায় হয়, দেখবেন বিজেপি শাসিত রাজ্য হয়। সব থেকে বেশি ধর্ষণ কোথায় হয়, গুগলে মারুন, বিজেপি শাসিত হয়। সব থেকে বেশি ধর্ষক কোন পার্টিতে আছে, দেখবেন বিজেপি পার্টিতে আছে। অর্থাৎ গুগলে মারলে বিজেপি সব বেরিয়ে যায়, গুগলে মারলেই প্রথমে 1 নম্বরে বিজেপি থাকে। অর্থাৎ ব্যাপক কেলেঙ্কারিকে বললে শুধু নয়, ওদের যত কেলেঙ্কারি আছে, যদি সব থেকে এনসিআরবি রিপোর্ট অনুযায়ী সব থেকে বেশি যদি আর্থিক দুর্নীতি করাপশন হয়ে থাকে সেটা হচ্ছে গুজরাটে। সব থেকে বেশি যদি আপনার ওই অনলাইন ফ্রড বা এই সাইবার ফ্রড হয়ে থাকে সেটা হচ্ছে উত্তরপ্রদেশে। সব থেকে যদি নারী ধর্ষণ হয় সেটা আপনার মধ্যপ্রদেশ, আপনার মহারাষ্ট্র, বিভিন্ন জায়গায় যেখানে বিজেপি। অর্থাৎ এইগুলো এনসিআরবি রিপোর্টেই বলছে। বাংলায় নারী সুরক্ষায় নাম্বার 1, এখানে কর্মসংস্থানে আপনার নাম্বার 1, মাথাপিছু আয়ে নাম্বার 1, এখানে স্বাস্থ্য ব্যবস্থায় নাম্বার 1। এগুলো সবগুলো রাজ্য সরকারকে কেন্দ্রই সার্টিফাইড করছে। তার মানে রাজ্য
পশ্চিমবঙ্গ রাজ্য এমন একটা রাজ্য যেটা মানুষের সেবামূলক জায়গায় রয়েছে, মানুষ বিশ্বাস করে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে ভালোবাসে। কিন্তু দাদা শিক্ষা দপ্তরে তো সত্যি কথাই এটা যে দীর্ঘদিন কোনো রিক্রুটমেন্ট নেই, চাকরি নেই, এবং তারপরে আবারও এই এত হাজার হাজার শিক্ষক চাকরিহারা হলেন, মানে এটা তো কোনোভাবেই দায় এড়ানো যায় না। দেখুন, আপনি খুব যদি একটু দেখেন, সত্যিভাবে আপনি একটু রিসার্চ করে দেখুন, যতগুলো প্যানেল হয়েছে প্রত্যেকটা প্যানেলের পিছনে এই বিকাশ বাবুরা, এই বিষাক্ত বিকাশ বা কেস বিকাশ যাই বলুক পাবলিকে, এরা কি করে কোনো রিক্রুটমেন্ট হলে পারি সেটার এগেনস্টে কেস করে দেয়, যাতে পাবলিকের, যাতে মানুষের চাকরি না হয়। চাকরি না হলে পারে রাজনীতি করতে পারবে, চাকরি বাতিল হলে রাজনীতি করতে পারবে। এই সমস্ত করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেদের পেটে লাথি মারছে। এই যে চাকরি খেলো, কারা খেলো? বিকাশবাবু খেয়েছে। কারা খেয়েছে? এই বিজেপির প্রাক্তন, মানে বিজেপির এমপি প্রাক্তন বিচারপতি খেয়েছে। অর্থাৎ এই নোংরামোর জন্য, মানুষের সর্বনাশ করার জন্য ভারতীয় জনতা পার্টি এবং সিপিএম রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় চায় চাকরি হোক, এখনো পর্যন্ত চায় চাকরি হোক। এই যারা আপনার ওই গ্রুপ সি এবং গ্রুপ ডি, ওদের কথা ভেবে বলেছে যে আরও তো অনেকগুলো দপ্তর আছে, এখানে না হলে সেই দপ্তরে কনভার্ট করে দেবো, সেখানে অ্যাপ্লাই করো। এখানে বলে দিয়েছে যে তোমরা পরীক্ষা দাও, এখানে সুপ্রিম কোর্টের যেহেতু আইন আছে সেই হিসেবে তাদেরকে এক্সামে আবার বসতে হবে। সুপ্রিম কোর্ট বলেছে মানে তো রাজ্য সরকার সুপ্রিম কোর্টের আইনকে মানবে না, এটা হতে পারে না। তাহলে অর্থাৎ কিন্তু পরীক্ষা দেওয়া মানে তো আবারও করে সেই পড়াশোনাটা করা, বা সেটা কি কারোর মধ্যে এখন, মানে কারোর পক্ষে করা সম্ভব? এই জায়গাটাই মেন পয়েন্ট। ওনারা হচ্ছেন টিচার, কি করেন? ক্লাস 8, 9, 10 মাধ্যমিক এই সমস্ত স্টুডেন্টদের পড়ায়। তার মানে যখন ওনার এক্সাম হবে তখন এক্সামটা হবে ওই সাবজেক্টের উপরই হবে, যে ক্লাসে যে পড়াগুলো পড়ানো হয় সেই সাবজেক্টের উপরই হবে। এত বছর ধরে ওনার তো একটা অভিজ্ঞতা রয়েছে, এত বছর ধরে তারা মাস্টারি করে আসছে, শিক্ষক হিসেবে তারা স্টুডেন্টদের শিখিয়ে এসছে, তাহলে একটা অভিজ্ঞতা রয়েছে। যখনই উনি পরীক্ষায় বসবেন অটোমেটিকলি পাস করে যাবেন, এটা তো ভালো জিনিস। পরীক্ষায় বসারও তো এমন কোনো ব্যাপার নয়, তার তো অভিজ্ঞতা হয়ে গেছে, প্র্যাকটিক্যাল চর্চা যেহেতু রয়েছে সেজন্য আপনি বলছেন যে এটা তাদের তো এক্সপিরিয়েন্স আছে, সেখানে তো পাস করবেই করবে, এখানে তো ব্যাপার নেই। এবার যদি কেউ ঘাবলা করে থাকে তারা পাস করবে না, তারা নাচানাচি করবে যে পরীক্ষা দেবো না। আর যদি সত্যি সত্যি সে পাস করে থাকে, যদি এখনো সত্যি টিচার হিসেবে সে এখনো পড়াশোনা করায় স্টুডেন্টদের, তাহলে পাস করে পরীক্ষায় বসতে তো আপত্তি কোথায়? বসুক না, পাস এমনিই করে যাবে। একদমই। আজ যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে আলিপুরদুয়ারের সভা, এই রাজনৈতিক সভা, এটা এই রাজনৈতিক সভা, এই সভাটাকে মনে করা হচ্ছে যে আগামী দিনে যখন 2026-এর বিধানসভা ভোট রয়েছে, তাহলে বোধহয় ভোটের দামামাই তিনি বাজিয়ে দিয়ে গেলেন। কি বলবেন? হ্যাঁ, একদম তাই। উনি এমন সময় জিনিসগুলো করেছে, সব কিছুর সাথে সব ঠিক আছে, কিন্তু আমাদের ঘোর আপত্তি, ওনারা দেখুন, ওনাদের গালাগালি দেওয়া অভ্যাস। যারা কাজ করে তাদের ওনারা গালাগালি দেবে, আমরা গালাগালি খাই, কিন্তু আমরা মানুষের কাছে যাই যেন ভালো কাজ করলে গালাগালি খেতে হয়। যারা ভালো কাজ করে তাদেরকেই বদনাম নিতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কর্মীরা মানুষের পাশে থাকে, মানুষের সাথে থাকে, তাই বদনাম তারা নেয়, তাদেরকে অনেক সময় অপমানিত হতে হয় বিরোধী দলগুলোর কাছ থেকে, কারণ তাদের কাজকর্ম নেই। কিন্তু এই যে জিনিসটা সিঁদুর নিয়ে যে রাজনীতিটা হচ্ছে, এটা আমাদের ঘোর আপত্তি। সিঁদুর আমাদের যে কনসেপ্ট, একটা আমাদের আবেগ, জাতীয়তাবাদী ইস্যু, যেটা সম্পূর্ণ জাতীয়তাবাদী ইস্যু, সেটাকে নিয়ে রাজনৈতিক মঞ্চে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই সিঁদুর প্রসঙ্গেই আমি একটু মনে করিয়ে দেবো যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন যে মোদি সাহেব যখন এতবার করে সিঁদুর প্রসঙ্গে কথা বলছেন, তো তিনি নিজের স্ত্রীকে কেন সিঁদুর পরাচ্ছেন না? না, একদম তাই। উনি মানে সকলকে কথা দিচ্ছেন, প্রমিস করছেন যে আমি করব, কিন্তু উনি তো ওনার যিনি স্ত্রী যশোদা দেবী, তাকেও তো উনি 7 পাক অগ্নিকে সাক্ষী রেখে 7 পাক ঘুরে কথা দিয়েছিল যে আমি তোমার 7 জন্ম, তোমার 7 ছাড়বো না। তারপরে মোদী সাহেব 1 জন্মও জানি, 2 বছরে 7 ছেড়ে দিয়েছে। অর্থাৎ নরেন্দ্র মোদী সাহেব নিজের স্ত্রীকে কথা দিয়ে রাখেনি। নিজের স্ত্রীকে যখন বিয়ে করে অগ্নিকে সাক্ষী রেখে কথা দিয়েছিল যে আমি তোমায় ছাড়বো না, তাকেও ছেড়ে দিয়েছে। মানুষ বুঝুক, যিনি তার বউকে ছেড়ে দেন অগ্নিদেবকে সাক্ষী রেখে, মানুষকে কি কথা দেবে আর কি করবে, মানুষ অটোমেটিকলি বিচার করছে। তাই এখানে প্রত্যেকটি ইলেকশনের থেকে দেখবেন তারা কমতে যাচ্ছে। 2026-এ তারা 19-এ ঘরে আটকে যাবে, 20-তে যাবে না। একদমই। আজকে যেটা শোনা যাচ্ছে যে অপারেশন বাংলা চায় বিজেপি, কি বলবেন? এবার অপারেশন সিন্দুর আমরা দেখেছি, এবার অপারেশন বাংলা চাই বিজেপির। এখন বাংলা চাওয়ার পিছনে এখন কি বাংলার কথা বলছে এখন খুব মুশকিল বোঝার, কারণ তাদের ধর্মতলায় যে মিটিংগুলো হয়, যেগুলো দিয়ে তারা লোক নিয়ে আসে,
ওরা রাম বলে মুখে, কিন্তু কি রামের কথা বলে সেটা পাবলিক জানে, ওখানে সে বোতলগুলো দেখলে বোঝা যায়। এখন যদি তাদের রামে অরুচি হয়ে এখন যদি বাংলার কথা বলে, এখন ভেবেচিন্তে দেখতে হবে বাংলা চাই মানে বাংলা দখলে কথা বলছে না বাংলা খাওয়ার কথা বলছে না, সেটা। কিন্তু এই অপারেশন ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? যেহেতু আমরা দেখেছি অপারেশন সিন্দুর কার বিরুদ্ধে হয়েছে, মানে পাকিস্তানের বিরুদ্ধে হয়েছে এবং জঙ্গিদের বা সন্ত্রাসবাদকে শেষ করতে, নির্মূল করতে হয়েছে, কিন্তু সেখানে এখন বাংলায় কেন এই কথা, মানে অপারেশন বাংলা কথাটার অপারেশন বাংলা মানেটা কি কথাটা হতে মানে পারে? আরেকটা বুঝিয়ে দিচ্ছি আপনাকে। মানে তাহলে কি তিনি ভাবছেন যে মানে বিজেপি কি এরকমই ধারণা যে জঙ্গিদের ঘাঁটি হয়ে উঠছে বাংলা? না, অপারেশন যেমন পাকিস্তানকে শেষ করতে চায় বাংলাকেও শেষ করতে চায়। কারণ হচ্ছে যারা বাঙালি, আমার এই ভিডিও যারা আপনাদের চ্যানেলের মাধ্যমে দেখছেন তারা জানেন সারা ভারতবর্ষে বিজেপি শাসিত রাজ্য যেগুলো আছে, গুজরাট, মধ্যপ্রদেশ, দিল্লি, প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে বাঙালিরা থাকে সেই বাঙালিদের বাংলা ভাষা বলার অপরাধে তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে ধরে নিয়ে গিয়ে বিভিন্ন ইন্টারন্যাশনাল বর্ডারে গিয়ে ছেড়ে দিয়ে আসছে। শুধু তাই নয়, গুজরাট থেকে 72 জন বাঙালিকে বাংলাদেশি বলে ধরে নিয়ে এসে তারা সুন্দরবনের একটা দ্বীপের মধ্যে ছেড়ে দিয়ে চলে গেছে। অর্থাৎ এই যে বাংলা এবং বাঙালিকে শেষ করার চক্রান্ত বিজেপি কেন্দ্র সরকার নিয়েছে, তারা বরাবর বাংলা বিরোধী, বাঙালি বিরোধী। আমাদের রাজ্যে যে কটা এমএলএ, মন্ত্রী, এমপি রয়েছে সব কটা তাদের সাথ দিচ্ছে, সব কটা দালাল, তারা তাদের হয়ে বাংলা এবং বাঙালিকে শেষ করতে চাইছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে এসে তারা দাঁত ফোটাতে পারছে না, এই রাজ্যে বাংলাদেশি বলে। অপারেশন বাংলা এই কথাটা বাংলার মানুষ কতটা ভালোভাবে নেবে এটাও কিন্তু একদম ভাবার সন্দেহ দরকার। চোখে নেবে। হ্যাঁ, যে অপারেশন বাংলা কেন, মানে তাহলে কি আমি পাকিস্তানের বাঙালি মতো বা ভাবছে। হচ্ছে আমরা সবাই বাংলায় বসবাস করি, যারাই সবাই বাংলায় বসবাস করে তাদের মধ্যে কিন্তু এটা একটু হলেও প্রশ্ন আমার মনে হয় জাগা উচিত, অপারেশন বাংলা কেন বললেন তিনি, তাই না? তো এই প্রশ্ন আমি আজকে তুললাম, অবশ্যই আপনারাও ভাববেন। আজকে কথার কুস্তি এ পর্যন্তই, পরবর্তীতে অবশ্যই নজর রাখুন স্কাই নিউজ বাংলার ডিজিটাল পেজে।